আসসালামু আলাইকুম। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিটার্ন দাখিল করলে 5 বছরের জেল, এরকম একটা বক্তব্য আসছে। এই বিষয়টা আপনাদেরকে আসলে একটু ক্লিয়ার করা দরকার। আসলে রিটার্ন জিনিসটা কি, প্রথমে যদি আমরা একটু ক্লিয়ার করি, আপনাদের সাথে যদি শেয়ার করি, বিষয়টা হচ্ছে একটা বছরে আপনার যে পরিমাণ আয় এবং ব্যয় এবং হচ্ছে যে আপনার সম্পদ এবং দায় যে বিবরণীটা হবে সেটা আপনি এনবিআর কে অবশ্যই অবহিত করতে হবে একটা নির্দিষ্ট সময় পরে। আপনার একজন নাগরিক হিসেবে যদি আপনি ঋণ গ্রহণ করে থাকেন এবং ঋণ দিতে যদি আপনি বাধ্য থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার এই নিম্নোক্ত তথ্যগুলো, অর্থাৎ আপনার সম্পদ, আয় এবং ব্যয়ের তথ্য অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডকে আপনাকে জানাতে হবে। তো এটা জানানোর ক্ষেত্রে একটা নির্দেশনা হচ্ছে, অনেকের হয়তো আপনার করযোগ্য আয় থাকে না। তো করযোগ্য আয় না থাকার কারণে তারা যে রিটার্নটা দাখিল করে সেটাকে কিন্তু এনবিআর এর ভাষায় জিরো রিটার্ন বলা হয়। অর্থাৎ যে রিটার্ন থেকে এনবিআর কোনো প্রকার প্রাপ্তি অর্থাৎ কোনো প্রকার ট্যাক্স পায় না, সেটাকে হচ্ছে যে ওরা জিরো রিটার্ন হিসেবে ট্রিট করে। অনেকে আছেন ফেসবুকে কাজ করেন, তারাও কিন্তু ঋণ গ্রহণ করে রাখছেন। অনেকে হচ্ছে যে সঞ্চয়পত্রের জন্য অথবা অন্যান্য কাজের জন্য, অনেকে হচ্ছে বিজনেস পার্টনারশিপ বিজনেস আছে, বিজনেসের পার্টনারশিপটাকে কন্টিনিউ করার জন্য ঋণ গ্রহণ করছেন। অনেকে হচ্ছে আপনার ব্যাংকে এফডিআর করার ক্ষেত্রে ঋণ গ্রহণ করছেন ইন্টারেস্টের থেকে ট্যাক্সের মুকুব পাওয়ার জন্য। আবার অনেকে হচ্ছে জায়গা জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রেও ঋণ গ্রহণ করছে। অনেকে এমন আছে যারা হয়তো ঋণটা গ্রহণ করছে কিন্তু সেই ঋণের বিপরীতে কোনো রিটার্ন অদ্যাবধি দাখিল করে। এখন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফাঁদটা, অর্থাৎ জিরো রিটার্নের মানে অর্থাৎ আপনার জরিমানা অথবা জেলের কথা যেটা বলা হচ্ছে, সেই বিষয়টা আপনারা আগে ক্লিয়ার হতে হবে। জিরো রিটার্ন হচ্ছে সেই রিটার্ন যে রিটার্নের মাধ্যমে আপনার করযোগ্য আয় না থাকার সত্ত্বেও রিটার্ন দাখিল করা। অর্থাৎ এনবিআর এর তথ্য মতে এনবিআর মনে করে যদি কোনো রিটার্ন থেকে কোনো প্রকারের ইনকাম না হয়, অর্থাৎ কোনো প্রকারের ট্যাক্স না পায়, সেটাকে এনবিআর এর ভাষ্য মতে এটা হচ্ছে জিরো রিটার্ন। অর্থাৎ যে রিটার্ন থেকে এনবিআর কোনো টাকা পয়সা পায় না। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই রিটার্নের মধ্যে অবশ্যই আয় এবং ব্যয় আছে, সম্পদ এবং দায়ের বিবরণীগুলো ফিল আপ করা আছে। এখন আপনি যখন তথ্য উপস্থাপন করবেন, আপনার ট্যাক্স রিটার্নটা যখন দাখিল করবেন, তখন অবশ্যই আপনার রিটার্নের মধ্যে আপনার যে পরিমাণ সম্পদ আছে, প্রত্যেকটা সম্পদের ডিটেলস এখানে কিন্তু ইনফরমেশন দেওয়ার একটা অপশন আছে, ওই অপশনগুলো ফিল আপ করে যেতে হবে এবং প্রত্যেকটা অপশনে সঠিক তথ্যটা উপস্থাপন করতে হবে। এবং ওই তথ্যের পাশাপাশি মনে করেন আপনার কোনো একটা জমি আছে, সেক্ষেত্রে আপনি যখন বললেন একটা আপনার একটা ল্যান্ড আছে, সেই ল্যান্ডের বিপরীতে আপনার ল্যান্ডের যে দলিলটা আছে, দলিলের নাম্বারটা দিতে পারেন, অথবা দলিলের যে ডিক্লারেশন কপি অথবা দলিলের যে কপিটা থাকে, ওই কপিটার একটা ফটোকপি আপনার ট্যাক্স রিটার্নের সাথে সাবমিট করে দিতে হবে। এরপর হচ্ছে যে আপনি যদি ব্যাংক ডিটেলস ইনফরমেশন এফডিআর সঞ্চয়পত্র সম্পর্কে কোনো তথ্য দেন, সেক্ষেত্রে সঞ্চয়পত্র যদি থাকে, সঞ্চয়পত্রের তথ্যটা অবশ্যই সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে সার্টিফিকেট গ্রহণ করবেন এবং সেই সার্টিফিকেটটা আপনার রিটার্নের সাথে সংযুক্ত করবেন। এরপরে এফডিআর যদি থেকে থাকে, আপনি অবশ্যই এফডিআর এর ডিটেলস ইনফরমেশন ব্যাংক থেকে সংগ্রহ করে নেবেন এবং সেটা অবশ্যই দাখিল করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা বা আমাদের মধ্যে যারা আছেন, যারা রিটার্নের সাথে ব্যাংকের যে প্রফিটটা আছে, প্রফিটের থেকে বেনিফিট যেটা, সেটা যদি আপনারা নিতে না চান, অর্থাৎ ব্যাংকের যে চলতি হিসাব বা আপনার যে সঞ্চয় হিসাবটা আছে, সেই চলতি হিসাব বা সঞ্চয় হিসাবের ডিটেলস, অর্থাৎ সঞ্চয় হিসাব থেকে যদি আপনি কোনো রকমের সুবিধা গ্রহণ করতে না চান, অর্থাৎ ট্যাক্স কর্তনের বেনিফিটটা গ্রহণ করতে না চান, সেক্ষেত্রে আপনি যদি চান আপনার ট্যাক্স রিটার্নের সাথে আপনার যে ব্যাংকের যে ইয়েটা আছে, স্টেটমেন্ট আছে, এটা দাখিল নাও করতে পারেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে এবং সেখান থেকে আপনি যে ইন্টারেস্টটা পান এবং ইন্টারেস্টের বিপরীতে যদি ট্যাক্স কর্তন করা থাকে এবং উল্লেখযোগ্য টাকা যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ট্যাক্স রিটার্নের সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দিতে চেষ্টা করবেন, অবশ্যই দিবেন। আমাদের যে রিটার্নগুলো আমরা দাখিল করি এনবিআর এ, সেই রিটার্নগুলো কিন্তু এনবিআর পরবর্তী 6 বছর, মানে অর্থাৎ আপনি যে বছর বা আমরা যে বছর রিটার্নটা দাখিল করেছি, সেই বছর থেকে পরবর্তী 6 বছর পর্যন্ত কিন্তু সেই রিটার্নটা এনবিআর চাইলেই যে কোনো সময় অডিট করতে পারে। অর্থাৎ আপনার এই বছরের দাখিলকৃত রিটার্নটা কিন্তু আগামী বছর বা এর পরবর্তী বছর বা এরকম করে 6 বছর পর্যন্ত যে কোনো সময় এটা কিন্তু অডিটে ফেলতে পারে। আর এনবিআর এর কোনো অডিটে যখন ফাইল যায়, সেক্ষেত্রে মানে এই জিনিসটা একটা বিড়ম্বনা। প্রত্যেক নাগরিক আমরা যারা ট্যাক্স দিই বা ট্যাক্স রিটার্ন দাখিল করি, তাদের জন্য যখন এনবিআর এর কোনো ফাইল অডিটে পড়ে বা কোনো ফাইল নিয়ে কোনো কোয়েরি থাকে, সেটা অত্যন্ত মানে কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে ভবিষ্যতের যে জটিলতাটা, ওই জটিলতাটা নিরসন কল্পে হলেও মানে বর্তমানে আপনার একটু কষ্ট হোক অথবা আপনার অল্প কিছু টাকা খরচ হলেও আপনাদের বা আমাদের উচিত হচ্ছে ফাইলগুলা যারা ট্যাক্স সম্পর্কে বুঝে
অথবা ট্যাক্স নিয়ে কাজ করে এবং ট্যাক্সের সাথে জড়িত আছে, এই ধরনের লোকগুলাকে দিয়ে আপনি পরামর্শ নিতে পারেন। পরামর্শ নিয়ে আপনি অনলাইনে রিটার্নটা দাখিল করতে পারেন। তবে অবশ্যই আপনাদের অনুরোধ করব, শুধু অল্প কষ্ট বা অল্প খরচের আশা মানে থেকে বাঁচার জন্য আমরা কখনোই এমন করব না যে টিনটা আমাদের মূল্যবান যে রিটার্নটা সেটা যেন অডিটের সম্মুখীন না হয়, সেই বিষয়টাতে খেয়াল রাখতে হবে। গত বছর পর্যন্ত এনবিআর এর যে তথ্য সেটাতে দেখা যাচ্ছে প্রায় 17 লাখ মানুষ কিন্তু রিটার্ন দাখিল করছে, অর্থাৎ অনলাইনে রিটার্ন দাখিল করছে। অনলাইনে রিটার্ন দাখিল করতে গিয়ে বেশিরভাগ মানুষই হচ্ছে জিরো রিটার্ন দাখিল করছে। জিরো রিটার্ন দাখিল করছে যারা গত বছর পর্যন্ত বা এর আগ পর্যন্ত, তারা কিন্তু এবছর মানে এটার জন্য একটা বিড়ম্বনার মধ্যে পড়ছে বা অনেক ঝামেলার শিকার হওয়ার সম্ভাবনা আছে বলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে। তো আপনারা যারা ইতিমধ্যে দিয়ে ফেলছেন জিরো রিটার্ন বা সম্পদ এবং দায়ের বিবরণী ছাড়া অথবা আয় ব্যয়ের বিবরণী ছাড়া, তারা তো দিয়েই ফেলছেন। এবং যারা এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেন নাই, বিশেষ করে প্রায় সরকারি হিসাব মতো 70 লাখেরও বেশি মানুষ এখন পর্যন্ত হচ্ছে যে কি টিন নিচে কিন্তু রিটার্নটা দাখিল করে নাই। ওনারাও কিন্তু সচেতন হতে হবে, কারণ হচ্ছে যে এনবিআর আপনি যখন টিনটা করছেন, এনবিআর চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার তথ্য উপাত্তগুলা ওরা সংগ্রহ করতে পারে এবং আপনাকে যে কোনো সময় তলব করতে পারে। যেহেতু আপনি রিটার্ন টিন গ্রহণ করছেন, অবশ্যই রিটার্ন দাখিল করা আপনার জন্য এটা বাধ্যতামূলক। এরপরে আপনি কখন মানে কি মানে আমার পরামর্শ আর কি, এটা হচ্ছে এনবিআর এরও পরামর্শ, আপনি মানে রিটার্ন গুলো শূন্য রিটার্ন কখন দাখিল করবেন, মানে শূন্য রিটার্ন কিভাবে দিতে পারেন। এটা হচ্ছে যে আপনার যদি করযোগ্য আয় না থাকে, এই বছর যদি আমরা স্বাভাবিক করদাতা হিসেবে যদি চিন্তা করি, যাদের করযোগ্য আয় হচ্ছে যে 3,50,000 টাকা ক্রস করে নাই, তারা কিন্তু জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। মানে হচ্ছে যাদের করযোগ্য আয় 3,50,000 টাকার বেশি হয় নাই, তারা কিন্তু চাইলে শূন্য রিটার্ন দিতে পারবেন। এবং হচ্ছে যে কি শূন্য রিটার্ন হলো করযোগ্য আয় নেই, মানে এটা একটা ব্যাখ্যা এনবিআর এর পক্ষ থেকে। এটা নিয়ে অনেক বারবার যখন সমস্যা হচ্ছে, এনবিআর এর পক্ষ থেকে এটা নিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছে, শূন্য রিটার্ন হলো করযোগ্য আয় নেই, তাই রিটার্নের ফরম্যাটের প্রয়োজনীয় অংশ পূরণ। তবে একটা জিনিস হচ্ছে, করযোগ্য আয় নেই বলে রিটার্নের যে অংশটা প্রয়োজনীয় অংশটা আছে এটা পূরণ না করলে কিন্তু হবে না। প্রত্যেকটা অংশ, বিশেষ করে মনে করেন আমাদের প্রত্যেকটা মানুষের যে আয়ের যে হিস্ট্রিটা, অর্থাৎ সোর্স অফ ফান্ড বা সোর্স অফ ইনকাম যেটা আছে ওইটা ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে যে কি আমাদের যে দৈনন্দিন যে ব্যয়টা আছে, ওই ব্যয়ের হিস্ট্রিটা অবশ্যই এখানে দিতে হবে। এরপর হচ্ছে যে কি আমাদের যে সম্পদ যদি থাকে, সম্পদগুলার সঠিক তথ্য এখানে উপস্থাপন করতে হবে। যদি কোনো প্রকার দায় থাকে, এটা প্রাতিষ্ঠানিক হোক অথবা অপ্রাতিষ্ঠানিক হোক, দায়ের তথ্যগুলোও কিন্তু এখানে দিতে হবে। এরপর হচ্ছে যে কি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ওই যে আমি যেটা বলছি জীবনযাত্রা ব্যয়ের কথা, এগুলো এনবিআর এর পক্ষ থেকে বলা হয়েছে। এরপরে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, শূন্য রিটার্ন জমা দিলে সম্পদ বিবরণী দিতে হবে। বলছে যে কি এখন যদি কোনো ব্যক্তি শূন্য রিটার্ন জমা দেয়, যার 50 লক্ষ টাকার অধিক মূল্যের সম্পদ আছে, অথবা মনে করেন এমন কোন একজন ব্যক্তি শূন্য রিটার্ন জমা দিয়ে দিছে, সেক্ষেত্রে দিতে পারবে না। যখন ওনার কোনো ব্যক্তি সরকারি চাকরিজীবী হন, তাকে অবশ্যই রিটার্নের সাথে সম্পদের বিবরণী দিতে হবে। যদি ওই ব্যক্তির নামে কোনো গাড়ি থাকে, অথবা কোনো রকমের বাড়ি অথবা ফ্ল্যাট বাসা থাকে, অথবা ওই কর বর্ষে মানে যে বর্ষে উনি রিটার্নটা দাখিল করতেছেন, সেই বর্ষে যদি ওনার 50 লক্ষ টাকার অধিক মূল্যের কোনো সম্পদ থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওনাকে রিটার্নের সাথে সম্পদের বিবরণী দাখিল করতে হবে। যদি নিজের নামে কোনো সম্পদ থাকে, অর্থাৎ রেজিস্ট্রিকৃত কোনো সম্পদ থাকে, অথবা ব্যাংকে কোনো এফডিআর থাকে, এরপরে হচ্ছে কোনো সঞ্চয়পত্র থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার শূন্য রিটার্ন দাখিল করা সম্ভব নয়। কারণ হচ্ছে যে আপনার যে সম্পদগুলো আছে ব্যাংকে অথবা পোস্ট অফিসে হোক, অথবা কোনো রকমের দলিলাদি আপনার যদি আপনার নিজ নামে থেকে থাকে, সেক্ষেত্রে এটার কিন্তু এখন বর্তমান সময়ে যে কোনো ধরনের ট্রানজেকশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা প্রয়োজন হয়। তো ন্যাশনাল আইডি কার্ডের সাথে কিন্তু একবারে ইয়াতে আপনার এনবিআর এর অর্থাৎ আপনার টিনের সাথে সরাসরি সম্পর্ক। অর্থাৎ আপনি যদি কোনো ট্রানজেকশন করে থাকেন ব্যাংকে, তাহলে আপনার কিন্তু হিস্ট্রিগুলো, আপনার ইনফরমেশন গুলো যদি এনবিআর চায়, কখনো প্রয়োজন হয় অডিটের প্রয়োজনে, চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার তথ্য সংগ্রহ করতে পারবে। তো সেক্ষেত্রে ডিপোজিট, সঞ্চয়পত্র, এরপরে হচ্ছে এফডিআর, অথবা হচ্ছে যে আপনার ব্যাংক লোন, এই ধরনের কোন রকমের তথ্য থাকে, অবশ্যই আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন না, কারণ আপনি এই তথ্যগুলো এনবিআর কে অবশ্যই জানাবেন। এরপর হচ্ছে যে কি সরকারি বর্তমান সময়, অর্থাৎ বর্তমানে প্রায় 39টা সরকারি সেবা যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন না। অর্থাৎ আপনি যদি কোনো গাড়ির ট্রেড লাইসেন্স যদি থাকে আপনার,
কোনো পেশাজীবী সংগঠনের আপনি যদি সদস্য হয়ে থাকেন অথবা আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জিরো রিটার্ন থেকে বিরত থাকতে হবে। কারণ আপনাকে আপনার সম্পদ আছে বলেই কিন্তু আপনি গাড়ি কিনছেন, অথবা আপনার সম্পদ আছে বলে আপনি সঞ্চয়পত্র ক্রয় করছেন, অথবা আপনার সম্পদ আছে বিদায়ী আপনি এফডিআর করছেন। তো সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দাখিল করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, অর্থাৎ আপনার যে সম্পদের বিবরণগুলো আছে এগুলো অবশ্যই দাখিল করবেন। যে আপনি এই ধরনের রিটার্ন দাখিলের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় তথ্যপত্র সরবরাহ করবেন এবং আপনার নিকটস্থ যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যারা আয়কর বিষয়ে জ্ঞান রাখে এবং আপনাকে পরামর্শ দিতে পারবে, ওই ধরনের মানুষদের থেকে অবশ্যই পরামর্শ নিন। আর একটা বিষয়, তাহলে আমরা নিশ্চিত হলাম যে জিরো রিটার্ন দিলে আপনার 5 বছরের জেল, এই কথাটা আসলে সবার জন্য নয়। যারা এবং জিরো রিটার্ন যে দেওয়া যাবে না এটা কিন্তু মিথ্যা। জিরো রিটার্ন আপনি দাখিল করতে পারবেন, এনবিআর এর যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো অনুসরণ পূর্বক আপনি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ সম্পদ না থাকে অথবা আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ইনকাম না থাকে, সেক্ষেত্রে জিরো রিটার্ন দিতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। তবে অবশ্যই সেই রিটার্নের মধ্যে আপনার সকল তথ্যপত্র সরবরাহ করতে হবে এবং রিটার্ন ফর্মে যে যে ইয়েগুলো আছে, মানে অংশগুলো আছে, প্রত্যেকটা অংশ সঠিকভাবে পূরণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।